হাই এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল, সেফ অ্যান্ড সাউন্ড। আজকে আমি তোমাদের সাথে আমার ক্যাবিন ক্রু জার্নিটা শেয়ার করব। কিভাবে আমি এই প্রফেশনে এলাম, আমি এর জন্য কোনো আলাদা কোর্স করেছি কিনা, কোনো এভিয়েশন ইনস্টিটিউট জয়েন করেছি কিনা, এটা আমার ড্রিম জব ছিল কিনা, তো সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। ওকে, সো আহ, এটা আমার ড্রিম জব ছিল না কখনোই, কারণ এই প্রফেশনটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না আনটিল 2018 ডিসেম্বর। তো আমি গ্রাজুয়েশন করেছি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। আমার ইচ্ছে ছিল কি আমি গ্রাজুয়েশন পরে আমি মাস্টার্সও করব, তারপরে আমি নেট দেবো, দিয়ে আমি প্রফেসরি করব। তো কলেজে যখন আমি অ্যাডমিশন নিই, তো আমার এটাই প্ল্যান ছিল। তো রিয়েলিটি চেক হলো, এই কোর্সটা নিয়ে যখন আমি স্টার্ট করি পড়াশোনা করা, তো আই ওয়াজ নট রিয়েলি এনজয়িং হোয়াট আই ওয়াজ ডুইং। অ্যান্ড আমি কনস্ট্যান্টলি অন্য প্রফেশন, অন্য ক্যারিয়ার অপরচুনিটিসের ব্যাপারে রিসার্চ করতাম। তো সেরকমই একদিন এরকম করতে করতে আমার মনে আছে ডিসেম্বর 2018-এ রাত্রেবেলা এরকম ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে মমতা সচদেবার একটা ভিডিও আমার সামনে আসে। যারা এভিয়েশনে আছে তারা চিনবেন, মমতা সচদেবা হলো এথিয়াদ এয়ারওয়েজের একজন ফর্মার ক্যাবিন ক্রু ছিলেন। দীর্ঘ 14-15 বছর উনি এথিয়াদ এয়ারওয়েজে কাজ করেছেন। তো ওনার ভিডিওটা আমি যখন দেখতে শুরু করি, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ইন্সপায়ারিং লাগে। তারপরে একটা ভিডিও, দুটো ভিডিও দেখতে দেখতে ওনার চ্যানেলের মোটামুটি সবকটা ভিডিও আমি দেখে ফেলি। তো তারপরে আস্তে আস্তে এই প্রফেশনটার ব্যাপারে আমি জানতে শুরু করি আর আমার ভীষণ ভালো লাগতে শুরু করে। আর এর আগে আমার এই প্রফেশনের ব্যাপারে একদমই আইডিয়া ছিল না। আমার কোনো আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, চেনা পরিচিতের মধ্যে কেউই এই প্রফেশনে নেই। তো আমি মানে ওই যে ভিডিও দেখা শুরু করেছি, তারপরে আমার মধ্যে এটাই ছিল কি ঠিক আছে আমি এটা ট্রাই করতে পারি, কারণ তার আগে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও জানা ছিল না। তো যখন আমি জানতে পারলাম, দেখলাম কি আই ফুলফিল অল দ্য ক্রাইটেরিয়া, তো আই ক্যান গো ফরওয়ার্ড। তো বাড়িতে কি বলবো, কারণ বাবাকে তো অলরেডি বলে দিয়েছি কি আমি এরপরে মাস্টার্স করব, তারপরে নেট দেব। তো বাবাকে বলতে সাহস হচ্ছিল না, তো মাকে বলেছিলাম। তারপরে মাকেও আমি দেখালাম কয়েকটা ভিডিও, তো মা বললো ঠিক আছে তুমি ইন্টারভিউ দিয়ে দেখো। তো এর জন্য আমি আলাদা করে কোনো কোর্স কিছু করিনি আমি। আমি পুরোটাই মানে ইউটিউব দেখে, লোকের ইন্টারভিউ টিপস, তারপরে এসব দেখেই আমি নিজেই প্র্যাকটিস করেছি। তো 2019-এ ডিসেম্বর 2019, ইয়েস, ইন্ডিগো হায়ার করছিল, তো আমি আমার রেজিউমিটা ওখানে পাঠাই। তো ওরা আমাকে বলে কি ইয়েস ইউ ক্যান কাম ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ। বাট আমার সেদিন কি হয়েছিল, তার 1-2 দিন আগে আমার হাতে এই জায়গাটায় কেটে গেছিল। আর ওদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে লেখা রয়েছে কি ইউ শুড নট হ্যাভ এনি স্কার্স অর কাট মার্কস ছিল না, স্কার লেখা ছিল। এটা সব এয়ারলাইনেরই সেম থাকে মোটামুটি। কোনো মার্কস, তারপরে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হলে যে মার্ক থাকে সেগুলো, বা বার্থ মার্ক, তো এগুলো যে ভিজিবল পার্টে, মানে ইউনিফর্ম পরার পরে যে পার্টগুলো তোমার দেখা যাচ্ছে, মানে হাত, মুখ, গলা, পা, তো এগুলোতে হলে মোস্টলি রিজেক্ট করে দেয়। এটা তাও ডিপেন্ড করে অন দ্য রিক্রুটার বা ইন্টারভিউয়ার। তো আমার মনে হয় এটা খুঁতখুঁত ছিল, আমার এই জায়গাটা কেটে গেছিল হাতে। তো আমি বাবাকে বলেছিলাম কি ইন্টারভিউ দিতে যাবো, মা বাবা আমাকে কোনো সময় বারণ করেনি। কি বাবার প্রথমে রাজি ছিল না, তারপরে যখন দেখলো কি হ্যাঁ আমার ভীষণ ইন্টারেস্ট এটা এই প্রফেশনের ব্যাপারে, তো তখন হি ওয়াজ ফাইন। তো গাড়ি ঠাড়িও বাবা বলে দিয়েছিল কি হ্যাঁ সকালবেলা বাবা অফিস ছুটি নিয়েছিল আমার মনে আছে আমাকে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে বলে। তো আমি সকালবেলা উঠে মানে রেডি হতে যাব, তখন আমি বাবাকে বলি কি না আমার ঠিক মানে খুঁতখুঁত লাগছে, মনে হয় আজকে আমি গেলে আমি রিজেক্ট হয়ে যাব, তো আমি যাব না। তারপরে তো গেলাম না সেদিন। আর আমার এই হাতে এই যে এখানটা যে কেটে গেছিলো, এটার জন্য আমি মেডারমা ইউজ করেছিলাম আমার মনে আছে। প্রায় 2-3 সপ্তাহ মেডারমা ইউজ করার পরে এখন তো আর নেই, এখানে কোনো মার্কস নেই। তো এটা ছিল। তারপরে তো কোভিড চলে এলো 2020-তে। কোভিডে সব ইন্টারভিউ পোস্টপোন হয়ে গেল। কোনো এয়ারলাইনই হায়ার করছিল না। তারপরে বাড়িতে ছিলাম, আমি সারাদিন দেখতাম এই প্রফেশনের ব্যাপারে, সারাদিন আমি রিসার্চ করতাম। ঠিক আছে, মানে ইট ওয়াজ নট মাই ড্রিম জব, বাট আফটার নোয়িং অ্যাবাউট দিস প্রফেশন ইট বিকেম মাই ড্রিম জব। তো আবার 2021-এ প্রায় 2 বছর, হ্যাঁ 2 বছর এরকম কোনো ইন্টারভিউ হয়নি। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি মাস্টার্সে ভর্তি হয়ে যাই, ঠিক আছে, মাস্টার্সে ভর্তি হয়ে যাই। আহ, একদমই এনজয় করছিলাম না আমি, টু বি অনেস্ট। তো তারপর আমি শুধু ওয়েট করছিলাম কি কবে আবার হায়ারিং শুরু হবে, আমি কবে ইন্টারভিউ দেবো। তো লাকিলি 2021-এর 5th সেপ্টেম্বর
আবার ইন্ডিগো হায়ার করতে শুরু করে। তো আমি 5th সেপ্টেম্বর ইন্টারভিউ দিতে গেছিলাম মায়ের সাথে। সেকেন্ড রাউন্ডে আমার রিজেকশন হয়ে যায়। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে আমার রিজেকশন হয়ে যায়, বাট আই ওয়াজ কনফিডেন্ট কি হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে থাকলে আমি পারবো। তারপরে আমি 2 মাস মতো বাড়িতে নিজেই প্র্যাকটিস করতাম, আয়নায় কথা বলা প্র্যাকটিস করতাম, বিভিন্ন টপিক নিয়ে সেটার উপরে কথা বলা প্র্যাকটিস করতাম, তারপরে গ্রুপ ডিসকাশনের টপিক দেখতাম, তারপরে ইন্টারভিউ রিলেটেড যত ভিডিও ছিল অনলাইন তো সেগুলো সব দেখতাম। তো সেগুলো দেখে দেখে 2021-এর 27 ডিসেম্বর আমি আবার ইন্টারভিউ দিতে যাই অ্যান্ড আই গট সিলেক্টেড। তো ইন্টারভিউতে আমার 4টে রাউন্ড ছিল। ফার্স্টে ছিল এরকম গ্রুপ ইন্টারভিউ, ওটা বলা যায় না, হ্যাঁ গ্রুপ ইন্টারভিউর মতনই, মানে আমরা 7জন গেছিলাম অ্যান্ড বিভিন্ন কোয়েশ্চেন, মানে এক একজন করে কোয়েশ্চেন জিজ্ঞেস করা শুরু করে অ্যান্ড ইন্টারভিউয়ার আমাকে চিনতে পারে, কারণ আমি যখন সেপ্টেম্বরে আবার এসেছিলাম তখন উনি নিয়েছিল ইন্টারভিউটা। তো উনি আমাকে দেখে বলে কি উই হ্যাভ মেট আর্লিয়ার না? তো আমি বলেছিলাম হ্যাঁ আমি এর আগে সেপ্টেম্বরে এসেছিলাম, তখন আমার রিজেকশন হয়ে গেছিলো। তো আমাকে ফার্স্ট কোয়েশ্চেনটাই এটা শুনে করে কি তোমার যে ওইখানে রিজেকশন হয়ে গেছিলো তুমি তারপরে নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছো। তো সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। তারপরে তো এরকম আরো 3-4টে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, দেন আমার হাত এরকম ভাবে আমাদের দেখাতে হয়, হাতে স্কার মার্ক, তারপরে কোনো মার্কস আছে কিনা, গলা মুখ, তো এগুলো ভালো করে চেক করে। এইভাবে আমার ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হয়ে যায়। দেন সেকেন্ড রাউন্ড ছিল আমাদের জিডি রাউন্ড। জিডি আমি ঠিক বলবো না, এটা এটা এক্সটেম্পো টাইপ অফ ছিল, কারণ এটা না ইন্টারভিউ চেঞ্জ হতে থাকে। আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন ওটা জিডি ছিল সেকেন্ড রাউন্ডটা, তারপরে সেকেন্ড টাইম যখন আবার গেলাম তখন ওটা এক্সটেম্পোর মতন ছিল। একটা টপিক দিয়ে দেবে, দেন ইউ হ্যাভ টু স্পিক অন দ্যাট টপিক। তো সেখানেও আমরা 7জন মতন গেছিলাম। তো আমার আমার গ্রুপে 7জনই সিলেক্ট করে মানে হয়ে গেছিলো এই সেকেন্ড রাউন্ডে। তারপরে রাউন্ড ছিল মেডিকেল ছিল, হ্যাঁ তারপরে মেডিকেল ছিল যেখানে পুরো সব কিছুই চেক করে, দাঁত, আইসাইট, হাইট, ওয়েট, স্কার মার্কস সব কিছু, ঠিক আছে এগুলো হলো। তো এই রাউন্ডটা আমি ক্লিয়ার করবো, আমি কনফিডেন্ট ছিলাম। তারপরে ছিল আমার লাস্ট রাউন্ড ছিল এইচআর রাউন্ড। পিআই পিআই ছিল না, আমার সাথে আরো 2জন গেছিল, হ্যাঁ 2জন গেছিল। এইচআর রাউন্ড ছিল লাস্ট রাউন্ড। সেই সকাল 8টায় গেছি আর রাত 8টা অব্দি আমাদের ইন্টারভিউ চলেছে, মানে প্রায় 500 জন মতন এসেছিল ইন্টারভিউ দিতে। তো লাস্ট রাউন্ড এইচআর রাউন্ডে আমাকে 3-4টে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, বেসিক কোয়েশ্চেন ছিল সেগুলো। তো তারপরে ঠিক এক্স্যাক্ট 1 সপ্তাহ পরে আমার কনফার্মেশন চলে আসে, টিকিটস অ্যান্ড অল। তো 4th Jan 2022-তে আমি দিল্লি যাই ফার্স্ট টাইম বাড়ির থেকে দূরে। এর আগে কোনোদিনও আমি একা কোথাও ট্রাভেল করিনি। কলেজ এক্সকারশনে গেছিলাম একবার, বাট দ্যাট টু উইথ ফ্রেন্ডস, বাট তাছাড়া আমি কোনোদিনও মানে কলকাতার বাইরে মানে হলো আমি গেছি ওই কলেজে সময় এক্সকারশনে ঘাটশিলাতে। আর তার আগে ছোটবেলা একবার মা বাবার সাথে পুরী গেছি, আর 2018-এ মা বাবার সাথে পুরী গেছি একবার, তাছাড়া আমি কোথাও ঘুরতে যাইনি। তো সেখান থেকে মানে একদম একটা অন্য শহরে যাচ্ছি আহ, পুরো একা। তো দ্যাট ওয়াজ আ বিগ থিং ফর মি। তো 4th Jan আমি যাই গুরগাঁওতে। তো গিয়ে সব পিজি দেখানো অল। আমার সাথে আরো 2জন ছিল যারা কলকাতা থেকেই গেছিল, তো আমরা 3জন মিলে পিজি দেখি অ্যান্ড অল। ওখানে আমাদের স্টে দিয়েছিল, 14 দিনের একটা অ্যাকোমোডেশন দিয়েছিল, তারপরে তো নিজেদেরই পিজি করে নিতে হয়। অ্যান্ড ওই টাইমে ফর 3 months ট্রেনিং হয়। তো ওই টাইমে দ্য কোম্পানি প্রোভাইড ইউ উইথ দি স্টাইপেন্ড, আর ক্যাব সার্ভিস তো আছেই। আর 3 মাসের যে ট্রেনিংটা হয় সেটা ভীষণই ভাস্ট অ্যান্ড ইন্টেন্স। একে তো সকালবেলা উঠতে হতো, 5:30-6টার সময় ঘুম থেকে উঠতাম, তারপরে ট্রেনিং আমাদের স্টার্ট হতো কোনো কোনো দিন 8টা, কোনো কোনো দিন 8:30। তো বাস আসতো 7টার সময়। তো সকালবেলা উঠে একদম ওই পুরো ফুল মেকআপে ফর্মালস পরে বান বানিয়ে যেতে হতো। তারপরে 8টা থেকে ট্রেনিং, 8টা থেকে কোনো কোনো দিন 4টে, কোনো কোনো দিন 5টা অবধি ট্রেনিং হতো। তারপরে আসতাম 5:30-6টায়, এসে আবার মানে সেই স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে উঠে আবার পড়তে বসতে হতো, কারণ নেক্সট ডে আবার এক্সাম। এটা মোস্টলি মানে পুরো 3 মাস চলেছে এরকম। আর এক্সামে 90%-এর উপরে না পেলে আবার রিটেস্ট দিতে দিতে হতো। তো সেরকম একটা ব্যাপার ছিল, মানে আমি এই প্রফেশনটা এসেছিলাম মানে পড়াশোনা থেকে এসকেপ করার জন্য, বাট এখানে এসে দেখলাম কি আমার সাথে স্ক্যাম হয়ে গেল, কারণ একদমই আইডিয়া ছিল না কি এই প্রফেশনে এত কিছু জানার আছে, এত কিছু পড়াশোনা করার আছে। মানে ওই বাইরে থেকে দেখেই মনে হয় কি হ্যাঁ ক্যাবিন ক্রু তো ঘুরছে ফিরছে, ভালো হোটেলে থাকছে, অন্য অন্য সিটিতে যাচ্ছে, বাট ইউ নিড টু নো আ লট অফ থিংস। আর সিলেবাসটাও বিশাল ভাস্ট, প্রচুর সেফটি, এমার্জেন্সি, ফার্স্ট এড, প্রচুর সিলেবাস, মানে অনেক জিনিস আছে।
আর অনেকের না অনেক মিসকনসেপশন থাকে এই প্রফেশনটার ব্যাপারে। আমি তাতে দোষ দেবো না, কারণ দ্য থিং ইজ, যারা নন এভিয়েটার বা অ্যাজ আ প্যাসেঞ্জার আমরা যেটা, বা অ্যাজ আউটসাইডার আমরা যেটা দেখি, সেটা হলো যখন আমরা ফ্লাইটে আসছি উই গেট টু সি অনলি কি এরোস্টেস বা ক্যাবিন ক্রুরা অনলি খাবার দিচ্ছে, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস করছে, তো আমাদের মনে হয় কি হ্যাঁ ওরা শুধু এটা করার জন্যই অনবোর্ড আছে। বাট দ্য থিং ইজ একদমই না, কারণ আমাদের যে 3 মাসের ট্রেনিংটা হয় সেখানে মোস্টলি এমার্জেন্সি অ্যান্ড সেফটিটায় প্রায়োরিটাইজ করা হয়। কাস্টমার সার্ভিসের মানে যে ট্রেনিংটা হয় সেটা মাত্র 11 দিনের। জাস্ট বিকজ এমার্জেন্সি অ্যান্ড ওরকম সিচুয়েশন কিছু হয় না অন বোর্ড অন আ রেগুলার বেসিস, তাই মানুষের এরকম একটা কনসেপশন থাকে, উইচ ইজ নট রং। কারণ আমরা তো বাইরে থেকে দেখি, তাই এরকমই মনে হয়। দ্য ক্যাবিন ক্রু নিড টু বি প্রিপেয়ার্ড ফর এনি কাইন্ড অফ এমার্জেন্সি, অলওয়েজ অলওয়েজ। যখন একটা ক্যাবিন ক্রু এই যে জাম্প সিটে বসে, জাম্প সিটটা হলো ক্যাবিন ক্রুরা যেই সিটটাতে বসে দেখবেন ঠিক ডোরের পাশেই থাকে, তো ওটাকে জাম্প সিট বলা হয় এভিয়েশন টার্মসে। তো এখানে যখন থাকে ল্যান্ডিং অ্যান্ড টেক অফের সময় আমাদের 30 সেকেন্ড রিভিউ করতে হয়। আমি জানি মোস্ট অফ দ্য ক্রু করে না, বাট দ্য থিং ইজ অ্যাকর্ডিং টু দ্য প্রসিজিয়ার করতে হয়। এটার মানে হলো কি ইউ নিড টু বি হাইলি অ্যাক্টিভ ডিউরিং টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, যে কোনো এমার্জেন্সি হতে পারে ওই টাইমে, অ্যান্ড ইউ নিড টু রিকল অল দোজ থিংস কি আহ, আমি কোন ডোর অপারেট করছি, আমার ডোরটা কিভাবে আমি খুলবো, আমার কি কি ইকুইপমেন্টস আছে ওই ডোরের সাথে লাগানো, তো এই সব জিনিসগুলো রিকল করতে হয়। দেখবে এরপরে নেক্সট টাইম যখন ফ্লাইটে ট্রাভেল করবে, ইফ ইউ গেট দ্য অপরচুনিটি টু সি দ্যাট, প্লিজ নোটিস কি ওরা বসে দেখে। অ্যান্ড অলসো প্রচুর ইকুইপমেন্টস থাকে। অ্যান্ড যে আরেকটা জিনিস আমি বলতে চাই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে হাইটের ব্যাপারটা থাকে না, এটা শুধু ফিজিক্যাল বিউটির জন্য না, হাইটের রিকোয়ারমেন্টটা থাকে হলো কারণ এয়ারক্রাফটে প্রচুর এমার্জেন্সি ইকুইপমেন্টস থাকে, সেগুলো দেখবে অনেক সময় উপরে, যদি ভালো করে নোটিস করো উপরের দিকে থাকে, তো ওইগুলো যাতে এমার্জেন্সি টাইমে নামাতে পারে, নামিয়ে আনতে পারে, তো সেই জন্য হাইটের ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট, দেখতে সুন্দর, ফিজিক্যাল বিউটির জন্য না। তো এরকম প্রচুর জিনিস আছে এভিয়েশনে যেটা বাইরে থেকে দেখে আমাদের অন্য একটা কনসেপশন থাকে, বাট ইন রিয়ালিটি ইট ইজ নট লাইক দ্যাট। আর তাছাড়া আমি আরো জিনিস বলতে চাই, আরো কয়েকটা জিনিস, যে প্রত্যেকটা জবে না যেরকম ভালো দিক থাকে সেরকম খারাপ দিকও থাকে। তো আমি যদি এই প্রফেশনটার ব্যাপারে বলি, তো আমি ফার্স্টে বলবো প্রচুর ভালো দিক যেগুলো, সেগুলো হলো একে তো উই গেট টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট ক্রু মেম্বার্স অন রেগুলার বেসিস। মানে আমি আজকে ধরো একজনের সাথে ফ্লাই করলাম, আমি কালকে তার সাথে ফ্লাই করবো না, উইচ ইজ আমার মনে হয় একটা প্লাস পয়েন্ট, কারণ গেট টু লার্ন আ লট ফ্রম নিউ পিপল এভরি ডে। আর তাছাড়াও যদি আমি আরো একটা জিনিস বলি, সেটা হলো ফর এক্সাম্পল তোমার তোমার কোনো কলিগের সাথে ধরো আহ, কি বলবো, বাই ম্যাচ হচ্ছে না, তো ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি টু লাইক এসকেপ, তো এটা হয়। আর তাছাড়া কোনো ওয়ার্ক স্কেডিউলের মানে কোনো ফিক্সড ওয়ার্ক স্কেডিউল থাকে না, যেরকম আজকে ধরো এক্সাম, আমি এটা একটা প্লাস পয়েন্টও আছে, এটা নেগেটিভ পয়েন্টও আছে। যেরকম আজকে ধরো আমি সকাল 5টার সময় স্টার্ট করলাম আমার ডে, ধরো একটা শর্ট ফ্লাইট আছে, তো আমি ধরো গোয়া যাচ্ছি, মুম্বাই থেকে গোয়া, তো ফ্লাইং টাইম ইজ 45-50 মিনিটস। তো বাই দ্য টাইম আই রিচ, 5টায় স্টার্ট করলাম, আমার 10:30-11টার মধ্যে আমার ডিউটি শেষ। আই ডু নট হ্যাভ এনি লাইক মানে ওই 8 ঘন্টাই আমাকে কাজ করতে হবে বা ওরকম 10 ঘন্টাই আমাকে কাজ করতে হবে, ফিক্সড স্কেডিউল থাকে না, তো সেটা আমার ভালো লাগে। মানে কোনো কোনো দিন আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম, কোনো কোনো দিন লেট হলো, তো মানে কোনো ফিক্সড যেহেতু কিছু নেই অন মানে রেগুলার বেসিস, যেটা অন্য জবে থাকে, তো আমার মনে হয় আমার জন্য এটা, আমার ভালো লাগে এটা, কি 9 to 5 যেরকম থাকে তোমাকে 9টার সময় যেতে হবে, তোমার সাইন আউট 5টার সময়। তো এভিয়েশনে কোনো কোনো সময় তোমার লাইক যদি 5টার সময় চেক ইন হয় বা সাইন ইন হয়, তুমি, তোমার যদি শর্ট ফ্লাইট থাকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবে। আর লম্বা ফ্লাইট হলে তো আরো বেশি টাইম লাগবে। লম্বা ফ্লাইট হলে ইভেন 12-13 ঘন্টা ডিউটিও থাকে, তো সেটাও একটা ব্যাপার আছে। তো রস্টারটা ওরকম ভাবেই আসে, মানে ব্যালেন্স করে। আর নেগেটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট বলি, যে ফিক্সড স্কেডিউল নেই যেহেতু, তো অনেকের ভালো নাও লাগতে পারে যে হ্যাঁ প্রত্যেকদিন আমি এরকম টাইমেই যেতে চাই, এরকম টাইমেই আমি ব্যাক করতে চাই, তো অনেকে ওটা প্রেফার করে, বাট আমার জন্য আই লাইক ইট। ফেস্টিভ্যালে ছুটি পাওয়ার একটা ব্যাপার থাকে, তো ন্যাশনাল হলিডেজ, ফেস্টিভ্যালস, বাকি জবে যেরকম থাকে ছুটি, তো এভিয়েশনে থাকে না।
এভিয়েশনে কোনো ডিপার্টমেন্টই থাকে না। কলকাতা যখন আমি ছিলাম, কলকাতা থেকে ফ্লাই করতাম, দুর্গাপুজোর সময় ছুটি পেতাম না। দুর্গাপুজোর 2 বছর আমি ছুটি পাইনি বলতে গেলে। বাট লাকিলি আমার ডে রিটার্ন ফ্লাইট ছিল, মানে ধরো আমি সকালে গেলাম, আমি দুপুরের মধ্যে চলে এলাম, তো ওরকম ছিল, তো এইভাবে ম্যানেজ করেছি আমি 2 বছর। বাট হায়দ্রাবাদে যখন ইনিশিয়ালি আমি হায়দ্রাবাদ বেস ছিলাম, 8 মাস মতো হায়দ্রাবাদে ছিলাম, তো তখন আমি ছুটি নিয়ে আমি গেছিলাম কলকাতা দুর্গাপুজো। ইভেন লাস্ট ইয়ারও মুম্বাই থেকে যখন আমি ফ্লাই করা শুরু করেছি, তো মুম্বাই থেকেও আমি ছুটি পেয়েছি। তো মানে যেহেতু কলকাতাতে দুর্গাপুজোটা এত ফেমাস, তো ওই জন্য কলকাতার ক্রুদের একটু ডিফিকাল্ট হয় ওই টাইমে ছুটিটা পাওয়া, বাট আদার বেসে অতটা হয় না। বাট মুম্বাইতে যেরকম এই গণপতির সময় ভীষণ একটা কেওস শুরু হতে শুরু করবে, তো এরকমই। আরও প্লাস পয়েন্ট যদি আমি বলি, দেন you get to see the world and you get paid for it. Like আমরা যখন আউট অফ বেস যাই, মানে অন্য একটা সিটি বা অন্য একটা কান্ট্রিতে যাই, লেওভার থাকে, তো উই গেট পেড ফর দ্যাট। অ্যান্ড অলসো আওয়ার ফুড অ্যান্ড লন্ড্রি সার্ভিসেস আর অলসো টেকেন কেয়ার। তো ওরকম একটা ব্যাপার থাকে, উইচ ইজ আ ভেরি গুড থিং। অ্যান্ড মোস্টলি ভালো হোটেলই দেয়, ইন্টারন্যাশনালে তো দেয়। না, ডোমেস্টিকেও ঠিক আছে, নট ব্যাড, আগে আরো ভালো দিত, বাট ঠিক আছে, নট ব্যাড। দেন ক্যাব সার্ভিস, উইচ ইজ আই থিঙ্ক ভীষণই ভালো একটা জিনিস, কারণ যেহেতু এভিয়েশনে যারা রয়েছে তাদের কোনো টাইমের কোনো ঠিক নেই, ফিক্সড নেই স্কেডিউল, তো ক্যাব সার্ভিস দিতেই হয়। তো যেখানেই তুমি যাও না কেন, যেটাই তোমার বেস হয় না মানে হোক না কেন, হোম বেস হোক বা আউট অফ হোম টাউন তুমি থাকো, ক্যাব সার্ভিস প্রোভাইড করে, তো উইচ ইজ আ গ্রেট থিং আমি বলবো। তারপরে স্টাফ ট্রাভেলস, এটা তো আমার সবচেয়ে ফেভারিট। আমাদের যে ডিসকাউন্টেড টিকিটটা পাই আমরা, অ্যান্ড আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আপ টু 5 পার্সন, মানে 5 পিপল, আমাদের শুধু ট্যাক্সটা পে করতে হয়, তো এটা একটা ভীষণ ভালো একটা পয়েন্ট। আই হোপ এটা চেঞ্জ না হয়। তারপরে আমি আরও একটা ভালো জিনিস বলতে চাই আমাদের এয়ারলাইনে যেই দুটো জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে এখন অব্দি, টাচউড, অন টাইম স্যালারি অ্যান্ড এই যে ডিসকাউন্টেড টিকিটটা। তাছাড়া এগুলো ছাড়া আর নেগেটিভ পয়েন্ট হলো, হ্যাঁ আমি তো বললামই যে ইরেগুলার ওয়ার্ক আওয়ার, এটা অনেকের ভালো নাও লাগতে পারে, কোনো কোনো সময় আমারও লাগে না, যখন মানে একটা অড আওয়ারে যেতে হয় ফ্লাইটে, তো এটা তো আছেই। আমি আরো একটা জিনিস বলতে চাই, সেটা হলো অ্যাবাউট দ্য স্যালারি। একটা ক্যাবিন ক্রু হতে গেলে ইন ডোমেস্টিক এয়ারলাইন্স ইন ইন্ডিয়া, দ্য বেসিক রিকোয়ারমেন্ট, এডুকেশন রিকোয়ারমেন্ট যদি আমি বলি, সেটা হলো অনলি 12 পাস চাই। আর ইন্টারন্যাশনালে কোনো কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, আর কোনো কোনো ক্ষেত্রে 12 পাস হলেও হয়। তো সেটার পরিপ্রেক্ষিতে যদি আমি স্যালারিটা দেখি, তো আমার মনে হয় না একটা 12 পাস করার পরে মানে এতটা স্যালারির কোনো জব আছে। তো এটা আর একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আমি আরো একটা জিনিস বলতে চাই অ্যাবাউট দ্য ম্যারেজ। একটা ক্যাবিন ক্রু হতে গেলে কি আনম্যারিড হওয়াটা জরুরি, বা আফটার জয়নিং এভিয়েশন ক্যান ইউ গেট ম্যারিড? তো এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। ইন্ডিয়ান যদি আমি ডোমেস্টিক এয়ারলাইনের কথা বলি, তো মোস্টলি ওরা চায় কি ইউ শুড বি আনম্যারিড ওয়েন ইউ জয়েন, বাট জয়েন করার পরে অবভিয়াসলি ইউ ক্যান গেট ম্যারিড, ওটা কোনো ইস্যু ক্রিয়েট করে না। বাট যদি ইন্টারন্যাশনাল এয়ারলাইনগুলোর কথা বলি, তো দে ডোন্ট কেয়ার, মানে ওয়েদার ইউ আর ম্যারিড ইউ আর আনম্যারিড, দে ডোন্ট কেয়ার। তো আমি আমার এয়ারলাইনের যদি কথা বলি, আমি যখন ইন্টারভিউ দিতে গেছি, তো আমি অনেকে এরকম দেখেছি কি যারা ম্যারিড অ্যান্ড দে আর কামিং ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড দে আর গেটিং সিলেক্টেড। তো বাট তাদের এক্সপিরিয়েন্স ছিল, হ্যাঁ, অন্য এয়ারলাইনে এক্সপিরিয়েন্স ছিল, তো ওই জন্য ম্যাটার করে না। বাট জেনারেলি ডোমেস্টিক এয়ারলাইন যদি জয়েন করতে যায় কেউ, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করা ইম্পর্টেন্ট। বাট মোস্টলি ওয়েন ইউ জয়েন, অ্যাজ পার মাই নলেজ, আমি জানি না রিসেন্টলি চেঞ্জ হয়েছে কিনা সেটা, বাট ওয়েন ইউ জয়েন ইউ শুড বি আনম্যারিড, বাট আফটার জয়নিং অবভিয়াসলি ইউ ক্যান গেট ম্যারিড। আর ইন্টারন্যাশনালি তো যেটা বললামই কি দে ডোন্ট কেয়ার ওয়েদার ইউ আর ম্যারিড অর নট। বাকি ক্রাইটেরিয়াগুলো ডিপেন্ডস, অলমোস্ট সেমই থাকে সব এয়ারলাইনের, একটু হেরফের থাকে, বাট মোস্টলি সেমই থাকে। আর আরও একটা কোয়েশ্চেন, সেটা হলো কতদিন অবধি একটা ক্যাবিন ক্রু ফ্লাই করতে পারে? তো সেটার আনসারটা হলো কি টিল দ্য টাইম ইউ আর মেডিকেলি ফিট ইউ ক্যান ফ্লাই। যেরকম টিল দ্য এজ অফ 40, আমি আমার এয়ারলাইনের কথা বলছি, টিল দ্য এজ অফ 40 আমাদের প্রত্যেক 4 বছরে একটা মেডিকেল, ফুল বডি মেডিকেল চেক আপ হয়। তো সেখানে ইউনিট টু বি ফিট অ্যান্ড ফাইন। আফটার 40 প্রত্যেক 2 বছরে হয়।
মেডিকেল, ওই ফুল বডি মেডিকেল যে চেক আপটা, অ্যান্ড তারপরে প্রত্যেক 1 বছরে হয়। তো হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ ফিজিক্যাল বিউটির থেকে বেশি ইম্পর্টেন্ট ইউ নিড টু বি মেডিকেলি ফিট। তো এয়ারলাইনগুলো সেটাই দেখে। আর আরও একটা জিনিস কি, ক্যাবিন ক্রু জব মানে করার পরে আর অন্য কি জব অপরচুনিটিস থাকে বা এর ফিউচার কি। সবার মনে, সব মা বাবার মনে ওই কোয়েশ্চেনটা থাকে, হ্যাঁ ঠিক আছে আমার ছেলে মেয়ে এই মানে যতদিন ফিজিক্যালি ফিট আছে বা যতদিন ইয়াং আছে ফ্লাই করবে, তো তারপরে কি করবে। তো তাদের জন্য বলে রাখি কি এই প্রফেশনটা মানে ফ্লাইং করার পরে ইউ হ্যাভ আ লট অফ অপরচুনিটিস। যেরকম আমাদের এয়ারলাইনের যত ম্যানেজার আছে বা যত হায়ার পজিশনে মানে ইনফ্লাইট ডিপার্টমেন্টে যত হায়ার পজিশনে যারা আছে, দে মোস্টলি অল অফ দেম ওয়্যার ক্রু বিফোর। তো তারা তাদের ফ্লাইং মানে থেকে রিটায়ার করার পরে দে স্টার্টেড জয়নিং অ্যাজ মানে ম্যানেজার্স, মানে ম্যানেজমেন্ট রোলে তারা ঢুকে গেছে। তো সেই একটা অপরচুনিটি থাকে। এখন তো অনেক মানে ক্রুরাও আমি দেখেছি, মানে আমার আমার কলিগ আছে, তারাও কয়েক বছর ফ্লাই করে তারাও ম্যানেজমেন্ট রোলে ঢুকে গেছে। তো সেটার একটা অপশন আছেই। আচ্ছা, এটা ছাড়াও ট্রেনার হিসেবে জয়েন করতে পারে কোনো এয়ারলাইন, বা ইনস্ট্রাক্টর হয়ে যাওয়ার একটা অপরচুনিটি আছে। তো আমি আজকের ভিডিওটা এই অবধি রাখছি, নয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো তোমাদের চেনা পরিচিত কেউ যদি এভিয়েশন জয়েন করতে চায় বা কারোর মনে কোনো ডাউট বা কোনো কোয়ারি থাকে, তো তোমরা তাদের বলতে পারো আমাকে কন্ট্যাক্ট করার কথা। আই উড বি মোর দ্যান হ্যাপি টু হেল্প দেম। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।